নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা চলে এসেছি হচ্ছে আর একটা পার্ট নিয়ে, যেটাকে আমরা ইন্ডিয়ান পলিটির আমরা তোমার যেটা পড়ছিলাম ডিপিএসপি যেটা করছিলাম, আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিটা পড়েছিলাম। অনেকটা বড় চ্যাপ্টার, আমি অলরেডি 4টে এপিসোড দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমরা এপিসোড 5। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, আমি এখানকার এই যে ভিডিওটা রয়েছে এটা ডেসক্রিপশন যে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওগুলোর, তোমরা প্লিজ দেখে নিও। তো আগের ভিডিওগুলো দেখলে তোমরা একটা কনসেপ্ট, একটা পুরো একদম ক্লিয়ার কনসেপ্ট পাবে। এই ডিপিএসপিটা এটা অনেক বড় চ্যাপ্টার এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন্সও আসে। তো আজকে দেখো আমরা পড়বো যেটা হচ্ছে এপিসোড 5 পড়বো আমরা। আমরা অলরেডি ডিপিএসপি তোমার 3 রকমের যে তোমার প্রিন্সিপালস হয়, গান্ধিয়ান প্রিন্সিপালস, তারপরে তোমার হচ্ছে যে যে তোমার সোশ্যালিস্টিক প্রিন্সিপালস এবং ইন্টেলেকচুয়াল লিবারেল প্রিন্সিপালসগুলো আমরা আগের দিন পড়েছিলাম। তো আজকে আমরা এপিসোড 5 করব। আমি আবারও বলছি যে ইফ ইউ ডিড নট সি দ্য প্রিভিয়াস ভিডিওস, প্লিজ গো টু দ্য লিঙ্ক অ্যান্ড সি দ্য previous videos also, because to get clear idea you have to see the previous videos. Clear? So চলো আমরা যারা নেক্সট শুরু করছি আমরা লেসনটা, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট যেটা বলছে, দেখো আমরা কিছু আজকে ক্রিটিসিজম করবো। ক্রিটিসিজম মানে কি? দেখো, অবভিয়াসলি তো ডিপিএসপিতে খুব ভালো জিনিস, কেননা এটা একটা কি করছে না, সংবিধান কি করছে, তোমাদের একটা স্টেটকে অবভিয়াসলি একটা নির্দেশ দিচ্ছে যে হ্যাঁ, এরকম কাজগুলো করলে তোমার পাবলিকের ভালো হবে। যেমন কোনো একটা ভাতা করলো, কোনো একটা স্কিম করলো, যেমন কন্যাশ্রী যুবশ্রী, আমি এক্সাম্পলস দিয়েছিলাম, বা ধরো পিএম কিষাণ যোজনাগুলো। তো অবভিয়াসলি সেগুলো খুব ভালো জিনিস। তো কী করছে সংবিধান, কী করছে সংবিধান, কী করছে সংবিধান, যেটা করছে সেটা হচ্ছে আমাদের যে কোনো সরকারি হোক, যেটা রাজ্য বা কেন্দ্র, তাকে একটা ডিরেক্ট করছে যে হ্যাঁ, তুমি পাবলিক ওয়েলফেয়ারের জন্য কাজ করো। ওকে, কিন্তু এটা আবার কি, দেখো এই কিছু ক্রিটিসিজম ছিল, এই কিছু কিছু লোক কী করেছিল, কিছু লোক আবার কী করেছিলেন না, তারা আবার অবভিয়াসলি কিছু কারণের জন্য এটাকে ক্রিটিসাইজ করেছিল। বলেছিল না, এটা আবার কীরকম ধরনের প্রিন্সিপালস, কোনো কোর্টে বিচার করা যায় না, তোমার কোনো রাইট নেই কোর্টে যাওয়া, এটা কিছু যদি হয়, বা এটা অনেক পুরনো দিনের ধ্যান ধারণা। তো এগুলো কিন্তু ঠিকঠাকভাবে বলে না, সংবিধান কিন্তু এটাকে ঠিকঠাকভাবে করতে বলেনি। তো এর কিছু যে ক্রিটিসাইজগুলো বা ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা করবো, সেগুলো আজ যে পড়তে হবে। দেখো, ফার্স্ট কি বলেছে, দেখো কেটি শাহ কি বলেছে, ডেসক্রাইবড অ্যাজ আ চেক অন এ ব্যাঙ্ক পেয়েবেল অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাঙ্ক পারমিট। দেখো এই একটা, দেখো এইগুলো কিন্তু একটা মুখস্থ করতে হবে, কারণ তোমাকে পরীক্ষার অনেক সময় কোয়েশ্চেন, বিশেষ করে মেন্সে বলছি, বিশেষ মেন্সে এগুলো একটা মুখস্থ করতে হবে। কারণ তোমাকে কি করে, অনেক সময় পরীক্ষার সময় না এগুলো তুলে দেয় যে এইটা কে বলেছিলেন, 4টে অপশান দিয়ে দেবে কোনটা তোমাকে ঠিক। তো এগুলোটা মনে রাখতে হবে। দেখো, একবার করে মনে রাখলেই হবে, একবারে মুখস্থ না করলেও এখন তুমি পরীক্ষার সময় অপশানস দেখেই বুঝতে পেরে যাবে। দেখো, কেটি শাহ কি বলেছিল না, কেটি সাহা বলেছিল আ চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অনলি ওয়েন দ্য রিসোর্সেস অফ ব্যাঙ্ক পারমিট। ওকে, নেক্সট দেখো, নাসিরউদ্দিন কি বলেছিল, নাসিরউদ্দিন বলেছিল নো বেটার দ্যান দ্য নিউ ইয়ার্স রেজলিউশনস হুইচ আর ব্রোকেন অন 2nd জানুয়ারি। ঠিক আছে, তো এটা নাসিরউদ্দিন বলেছিল মানে অ্যাবাউট ডিপিএসপি। ওকে, নেক্সট দেখো, টিটি কৃষ্ণমাচারি কী বলেছিল না, টিটি কৃষ্ণমাচারি বলেছিল আ ভার্টিভেল আ ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্টস। ক্লিয়ার? কেসি হোয়ার কী বলেছিল না, ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস অ্যান্ড মোরাল হোমলি। ক্লিয়ার? আর স্যার আইভর জেনিংস কী বলেছিল না, পায়াস অ্যাসপিরেশন। সো এগুলো একটু মনে রাখতে হবে কে কী বলেছিলেন। অতটা ইম্পর্টেন্ট নয় ফর প্রিলিমস বা মেন্সের জন্য বলছি আমি, এগুলো মনে রাখতে হবে। কেটি সাহা বলেছিলেন আ চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অনলি ওয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাঙ্ক পারমিট। নাসিরউদ্দিন বলেছিলেন নো বেটার দ্যান দ্য নিউ ইয়ার্স রেজলিউশনস হুইচ আর ব্রোকেন অন 2nd জানুয়ারি। টিটি কৃষ্ণমাচারি বলেছিলেন আ ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্টস। কেসি হোয়ার বলেছিলেন ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস অ্যান্ড মোরাল হোমলি। আর আইভর জেনিংস বলেছিলেন পায়াস অ্যাসপিরেশনস। ক্লিয়ার? এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। বলছে দেখো কেন না, দেখো এই যে ক্রিটিসিজমগুলো, 1 নম্বর যেটা বলছে যে দেখো অবভিয়াসলি, দেখো নো লিগ্যাল ফোর্স। এটা আমি একটু বলে দিই যে দেখো এইটা যে অ্যাকচুয়ালি যেটা বলা, মানে এইগুলো, এই যে এরা বলেছিল যে এই সমস্ত কারণগুলো বা কিছু কিছু উক্তি করেছিল যে এই চেক অন এ ব্যাঙ্ক পেবেল অনলি হোয়েন দ্য রিসোর্সেস পারমিট, বা ধরো ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্টস, বা ধরো পাইস অ্যাসপিরেশনস, বা ধরো নিউ ইয়ার্স রিজলিউশন, এগুলো বলেছিল কেন? কারণ হচ্ছে নো লিগ্যাল ফোর্স। এটা কিন্তু কোনো লিগ্যাল ফোর্স, দেখো এটা কিন্তু সংবিধান যেটা আছে না, সংবিধান কিন্তু স্টেটকে বলছে, সংবিধান কিন্তু স্টেটকে বলছে যে তুমি এই কাজটা করতে পারো, করতে হবে, কিন্তু বলছে না। কেন বলছেন? যাতে পাবলিক ওয়েলফেয়ার হয়, পাবলিক ওয়েলফেয়ারের জন্য বলছে, যাতে লোকেদের ভালো হয়। কিন্তু ধরো
আবার কি বলেছে, আবার বলছে যে এইগুলো কিন্তু নন, আমরা আগের ভিডিওতে বলেছি এগুলো কিন্তু নন জাস্টিসিয়েবল। মানে ধরো ধরো তোমাকে কন্যাশ্রী দিতে পারলো না, ঠিক আছে, তোমাকে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ধরো পিএম কিষাণ টাকা এলো না, তো তোমার কিন্তু কোনো রাইটস নেই যে এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস বিকজ এটা কিন্তু নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, তো দেখো এইটা একদিকে দেখো সরকার ইচ্ছে করলেই পারে, অবভিয়াসলি কি নো লিগ্যাল ফোর্স, তুমি কিন্তু কোনো লিগ্যালি কোনো সরকারকে তুমি ক্লেম করতে পারো না বা তুমি সরকারকে দোষ দিতে পারো না, ইউ ক্যান নট মানে ব্লেম এনি গভর্নমেন্ট নট টু গিভ এনি অফ সাবসিডিজ অর এনি স্কিমস। ওকে, সো এটা কিন্তু নো লিগ্যাল, এই জন্যই কিন্তু এগুলো বলেছিল যে ফালতু ফালতু এটা করার, যে আমি যখন এটা কোনো লিগ্যাল ফোর্স ছিল তখন এটা কাজে লাগিয়ে কী হবে, এই একটা ব্যাপার ছিল এখানে অবভিয়াসলি। ক্লিয়ার, সো এই জন্যই বোঝায় 1 নম্বর কি পয়েন্ট বললাম, নো লিগ্যাল ফোর্স। ক্লিয়ার, নেক্সটটা কী বলছে, নেক্সট যেটা বলছে যে ইললজিক্যালি অ্যারেঞ্জড, অবভিয়াসলি ইললজিক্যালি অ্যারেঞ্জ, কোনো লজিকই নেই এর মধ্যে। কি যে কেন, দেখো নট লজিক্যাল অ্যান্ড বেসড অন ইনকনসিস্টেন্ট ফিলোসফি। অবভিয়াসলি তুমি দেশকে বলছো তুমি কাজ করো, আবার তুমি না না পাল্টে দিতে তুমি সরকার তুমি বলছো যে আবার কোর্টে কেস করা যাবে না, সো এটা ইললজিক্যাল, অবভিয়াসলি কোনো লজিক নেই এর ভেতরে। নেক্সট দেখো নেইদার প্রপারলি ক্লাসিফাইড নর লজিক্যালি অ্যারেঞ্জ, দেখো কোনো রকমভাবে কোনো প্রপারলি অ্যারেঞ্জ করা নেই। তুমি এক জায়গায় বলছো তুমি গরু মানে কাউ স্লট করা যাবে না, তুমি এক জায়গায় বলছো তুমি ড্রাগ করা যাবে না, বা তুমি নিজে ড্রাগের বিজনেস করছো, সো এটা পুরোপুরি একটা দেখো প্রপারলি ক্লাসিফাইড নয়, অবভিয়াসলি কোনো মানে দেখো অনেক সময় দেখো বলছে যে যেমন ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, আর্টিকেল 44 যেটা বলছে ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোডটা কী তোমাকে সেটা বলতে হবে। তো দেয়ার ইজ নো মানে তোমার প্রপার এক্সপ্লেনেশন অফ দিস সেন্টেন্সেস, কোনো ওয়ার্ড এমনই লেখা আছে সংবিধানে যে ওয়ার্ডগুলোর কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই, তো সেগুলো কমন লোক কী করে বুঝবে, অবভিয়াসলি সেগুলো ইললজিক্যাল এবং সেগুলো হচ্ছে তোমার অবভিয়াসলি তোমার নট প্রপারলি ক্লাসিফাইড। ক্লিয়ার, নেক্সট দেখো কি বলছে, মিক্সেস আপ রিলেটিভলি আনইম্পর্টেন্ট ইস্যুস উইথ ভাইটাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কোয়েশ্চেন্স। কিছু কিছু দেখো এত ইরেলিভেন্ট ইস্যু, সেগুলো কিন্তু মানে পুরোপুরি ইকোনমিক এবং সোশ্যাল কোয়েশ্চেন্সের সঙ্গে সেগুলো মিশিয়ে দেবে। তুমি ওই প্রিন্সিপালসগুলো দেখলেই বুঝতে পারবে। তুমি আমরা যখন প্রিন্সিপাল পড়েছিলাম 3টে প্রিন্সিপালস, গান্ধিয়ান, তোমার সোশ্যালিস্টিক এবং লিবারাল, যখন তুমি বুঝতে পারবে যে অবভিয়াসলি এটা কিন্তু একটা মিক্স আপ করে দেওয়া হয়েছে, মানে কার একটার সঙ্গে একটা ঘরে জুড়ে দেওয়া হয়েছে, এই করে দেওয়া হয়েছে, তো আমরা সেগুলোকে ভাগ করে নিয়েছিলাম। দেখো তুমি গান্ধিয়ান যখন প্রিন্সিপালটা পড়ছো না, তখন তুমি দেখো কিছু কিছু তখন মানে সমস্ত দেখো পরপর অ্যারেঞ্জ করা ছিল, কি ছিল না, তুমি একবার নিয়েছিলে আর্টিকেল 47, একবার নিয়েছিলে আর্টিকেল 51, তো দেখো এটা পরপর কিন্তু অ্যারেঞ্জ করা নেই। ওকে, তো অবভিয়াসলি এটা একটা মিক্স করে দেওয়া হয়েছে, আমরা একটা খুব এটা ঝামেলার ব্যাপার। নেক্সট দেখো মিক্সেস আপ মডার্ন উইথ ওল্ড প্রভিশন। দেখো যখন এটা করা হয়েছে তখন দেখো তখন 1950 সময় বা 50 থেকে 60 সময় এটা করা হয়েছিল। তো দেখো এই যে ডিপিএসপিটা আমরা করেছিলাম অবভিয়াসলি অনেক পুরনো, ওল্ড, তো এখন দেখো চলছে 2020, সো ওল্ডের যে ফেনোমেনা বা ওল্ডের যে ফিলোসফি তার সঙ্গে তো এখনকার ফিলোসফি ম্যাচ নাও খেতে পারে। there is no that matching with old philosophies with new philosophies. So the people are becoming modern, the economies are growing, economic condition is growing. Okay, so ইন্ডিয়ার অনেক বিজনেস বৃদ্ধি পেয়েছে, ইন্ডিয়ার জিডিপি অনেক চেঞ্জ হয়েছে, সো আমরা তখন সেই 1960s বা 1970s যে ধ্যান ধারণা নিয়ে আমরা ডিপিএসপিতে বানিয়েছিলাম সেটা কিন্তু বর্তমান দিনে কাজে নাও লাগতে পারে। ইট ইজ আ মিসম্যাচ, ইট মে বি আ মিসম্যাচ, সো এটা কিন্তু একটা ভাবার বিষয় অবভিয়াসলি। ওকে, আমরা নেক্সট দেখো কী চলছি, নেক্সট দেখো কনজারভেটিভ। অবভিয়াসলি কনসার্ভ আমি একটু আগেই বললাম যে দেখো এই যে ধারণাটা দেখো 19th সেঞ্চুরিতে তৈরি, কিন্তু এখন দেখো 21st সেঞ্চুরি, সো এখন কিন্তু অনেক আমরা ডেভেলপড হয়েছি, আমাদের আগের ধ্যান ধারণার সঙ্গে এখনকার ধ্যান ধারণা আমাকে কোনোদিনই মিলবে না, ফিলোসফি মিলবে না, ইকোনমিক কন্ডিশন মিলবে না, জিডিপি মিলবে না। তখনকার দিনে একটা আমাদের সেই 19 শতকের সেঞ্চুরির যে দর্শন সেইটাকে নিয়ে আমরা কাজ করে আছি, সো এটাকে চেঞ্জ করা দরকার এবং এটাকে লজিক্যালি অ্যারেঞ্জ করা দরকার অবভিয়াসলি। ক্লিয়ার, নেক্সট দেখো কনস্টিটিউশনাল কনফ্লিক্ট। এখান থেকে দেখো একটা জিনিস শুরু হচ্ছে যে এই যে তোমার ডিপিএসপিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে অ্যাকর্ডিং টু তোমার সান্থানাম কি বলছে ডিপিএসপি কিন্তু একটা অবশ্যই ঝামেলা লাগিয়ে দেয়, ঝামেলা বা সংঘর্ষ কার মধ্যে দেখো সেন্টার এবং স্টেট। কেন বলছি এটা, ধরো আমি একটা জিনিস বললাম যে ধরো ধরো সেন্টার একটা পার্লামেন্টে বিল পাস করলো, ঠিক আছে, সে সেন্টার বললো যে ধরো আমি যা রিসেন্টলি বলছি, ধরো এখন আমফান আমাদের পশ্চিমবাংলাতে সুপার সাইক্লোন আমফান হয়েছে, ঠিক আছে, আমফান হয়েছে, তো আমফানে কী হয়েছে দেখো অনেক গাছ উপড়ে গেছে বা ধরো সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেন্টার কী করলো একটা পার্লামেন্টে বিল পাস করালো। ক্লিয়ার, বিল পাস করিয়ে বললো যে যে স্টেটে হয়েছে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার রাজ্য সরকারকে বা স্টেটকে
এর পুরোপুরি দায়িত্ব নিতে হবে এবং স্টেটকে, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো স্টেট বললো স্টেটকে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের বাড়ি পিছু ধরো 5,000 টাকা করে দিতে হবে, আমি সাপোজ বলছি, হলো, এটা ধরো সেন্ট্রাল বললো পার্লামেন্টে বিল পাস করে। কিন্তু তখন স্টেট কি বলবে, স্টেট বলবে না, আমার কিছু টাকা নেই, উই ডোন্ট হ্যাভ এনাফ ফান্ড, একে তো করোনা ভাইরাসের সব চলছে, আমার কাছে যা ফান্ড ছিল সব শেষ হয়ে গেছে, হোয়ার আই উইল গেট মানি, হাউ ক্যান আই হেল্প দ্য পিপল। সো দেখো এটা একটা অবভিয়াসলি সেন্টারের সঙ্গে সেটা একটা দেখো ঝামেলা লাগাইছে, তো ইট ইজ ইট মেক্স আ কনফ্লিক্টস, ইট মেক্স আ কনফ্লিকশন, ওকে, বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, অবভিয়াসলি ক্লিয়ার। আর কি বলছে, বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। দেখো একটা কথা বলছি, তো এটা আমার জেনারেলি কোনো যখনই কোনো বিল পাস হয় তখন কী হয়, যখনই কোনো বিল পাস হতে কী হয়, তখন আমাদের দেখো পার্লামেন্টে একটা বিল ওঠানো হয়, আইদার রাজ্যসভা আর লোকসভাতে একটা বিল তোলা হয় প্রথমে, দিয়ে কী করা হয়, রাজ্যসভায় বিল পাস হলে সেটা লোকসভায় পাঠানো হয়, লোকসভাতে হলে রাজ্যসভা পাঠানো হয়, দিয়ে মেজরিটিতে বিলটা পাস হয় অ্যান্ড দেন প্রেসিডেন্ট উইল সাইন অ্যান্ড দেন এই বিলটা অ্যাক্ট হয়ে যায়, এটা তোমার জেনারেল নিয়ম। তো ধরো সাপোজ পার্লামেন্টে বিলটা পাস হয়ে গেল, ঠিক আছে, পার্লামেন্টে ধরো বিলটা পাস হয়ে গেল, পার্লামেন্টে ধর পাস হবে, কেননা মেজরিটি থাকে আমাদের, তোমার সংখ্যাগরিষ্ঠ লোক, যেগুলো আমাদের মেজরিটি পার্টি থাকে, তো পার্লামেন্টে বিলটা পাস হয়ে গেল, পার্লামেন্টে বিলটা পাস হয়ে তোমার কার কাছে আসবে, এটা আসবে টু দ্য প্রেসিডেন্ট, কেন, প্রেসিডেন্টকে সাইন করতে হবে, তোর প্রেসিডেন্ট বললো আমি সাইন করবো না, কেন, এখন দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ, অ্যাজ এ প্রেসিডেন্ট আই ক্যান নট সাইন ইট। তাহলে কী হলো, যখন রাজ্যসভার এবার দেখো পার্লামেন্টের হেডকে আমাদের প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো আমাদের ক্যাবিনেট মিনিস্টার বা লোকসভার ইয়ে, তো তখন কি করলো, প্রাইম মিনিস্টার বলবে আমি এত কষ্ট করে বিলটা পাস করালাম পার্লামেন্টে, আপনি সাইন করছেন না, তো ইট মেক্স এ কনফ্লিকশন অলসো বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, ওকে, এটা ব্যাপার। আর একইভাবে কিন্তু সেটা রাজ্যতে হয় বিটুইন গভর্নর, দেখো গভর্নর অ্যান্ড সিএম। তো কী করছে দেখো, এই যে ডিপিএসপিতে এমন একটা জিনিস যেটা কিন্তু একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে কার মধ্যে, সেন্টার স্টেটের মধ্যে, পার্লামেন্টের সঙ্গে, তোমার কী বলে, তোমার প্রেসিডেন্টের সঙ্গে, তোমার প্রাইম মিনিস্টারের, এবং গভর্নরের সঙ্গে সিএমের, ঠিক আছে, বুঝতে পেরেছো, নেক্সট আমরা যাচ্ছি। এরপরে দেখো আমার একটা কিছু কেসগুলো, খুব এখান থেকে অনেক কোয়েশ্চেন্স আসে, প্রিলিমসেও আসে, মেন্সে তো বিশেষ করে আসবেই অবভিয়াসলি, কনফ্লিকশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএস। দেখো এই যে আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো এবং দেখো ডিপিএসপিটা, এর মধ্যে কিছু কিছু অবভিয়াসলি কিছু কিছু কনফ্লিকশন তো রয়েছেই, আমরা কী কী কনফ্লিকশন আছে এবং কিছু তখন কেস হয়েছে, সেই কেসগুলো আমাকে পড়তে হবে, সাম ইম্পর্টেন্ট কেসেস আমাদের পড়তে হবে। তো এর সঙ্গে এর ঝামেলা কিন্তু চিরকালই এখনও পর্যন্ত লেগে আছে, যে কি কোনটার প্যারিটি বেশি, ফান্ডামেন্টাল রাইটসের প্যারিটি বেশি না ডিপিএসসির প্যারিটি বেশি, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনাল হিস্ট্রি। ওকে, দেখো আমরা নেক্সট আমরা কী পড়ছি, দেখো বলছে দেখো যে জাস্টিসিয়েবিলিটি অ্যান্ড নন জাস্টিসিয়েবিলিটি, বিকজ আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস এ জাস্টিসিয়েবল ক্যারেক্টার, যদি তোমার কোনো একটা ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়, ইউ হ্যাভ দ্য রাইট টু মুভ টু সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু কোন আর্টিকেল, আর্টিকেল 32, হুইচ ইজ নোন অ্যাজ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, একে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। তো ফান্ডামেন্টাল রাইটসটা জাস্টিসিয়েবল, কিন্তু ডিপিএসপি আমি একটু কী বললাম, ডিপিএসপি কিন্তু জাস্টিসিয়েবল নয়, বাট যদি তোমাকে কন্যাশ্রীর টাকা না দেয়, ইউ ডোন্ট হ্যাভ রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট অর এনি হাই কোর্ট। সো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল আর ডিপিএসপি জাস্টিসিয়েবল নয়, এই যে ঝামেলাটা, এইটা কিন্তু একটা বিশাল রকমের কনফ্লিকশন, এবং বারংবার ইফ উই সি দ্য হিস্টোরিক্যাল পেজেস দেন উই ক্যান ফাইন্ড যে many times the parliament and তোমার supreme court they were in confliction to decide which is more prior, okay, fundamental rights or DPSP। দেখো কার পাওয়ার বেশি, পার্লামেন্টের সঙ্গে না পার্লামেন্টের না সুপ্রিম কোর্টের, এইটা কিন্তু সবসময় একটা লেগে আছে যে কার পাওয়ার বেশি, মানে সুপ্রিম কোর্টের পাওয়ার বেশি না পার্লামেন্টের। পার্লামেন্ট যেমন ল তৈরি করে, সুপ্রিম কোর্ট সেটাকে দেখবে, সুপ্রিম কোর্ট উইল ফাইন্ড দ্য ফল্টস অফ দ্য মানে এনি লজ। সো কার পাওয়ার বেশি, এটা কোয়েশ্চেন মার্ক, বিরাট বড় কোয়েশ্চেন মার্ক, এবং বারংবার আমরা যদি দেখি ইফ উই সি দ্য হিস্টোরিক্যাল পেজেস দেন বারংবার আমরা দেখবো যে এটা নিয়ে কিন্তু ঝামেলা লেগেই আছে, অলওয়েজ কার পাওয়ার বেশি, সুপ্রিম কোর্ট আগে না পার্লামেন্ট আগে, তোমার ডিপিএসপি আগে না ফান্ডামেন্টাল রাইটস আগে। দেখি আমরা একটু পড়ি কী বলছি, দেখো দ্য ফার্স্ট কেস ওয়াজ নোন অ্যাজ চম্পাকম দোরাই রঞ্জন কেস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার কোয়েশ্চেন আসছে, সালটা মনে রাখবে, ফ্যাক্টসগুলো মনে রাখবে। চম্পাকম দোরাই রঞ্জন কেস 1951, 1951 মানে দেখো এটা কি, দেখো 1951 আমাদের কী কী বলেছে, দেখো এর সঙ্গে কী কী হয়েছে, দেখো এই যে 1951 তোমার 5 ইয়ার্স প্ল্যানিং শুরু হয়েছিল, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, আর 1951 প্রথম সংশোধনী বিল হয়েছিল, মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, তুই একটু পড়ে দেখো কী বলছে, দেখো বলছে এই যে কেসটা হলো না, এটা কিন্তু কেসটা হয়েছিল কোথায়, সুপ্রিম কোর্টে হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট কি বলল, সুপ্রিম কোর্ট বলল যদি
কোনো রকমের কোনো কনফ্লিকশন হয় ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ডিপিএসপির, তাহলে ফরমার উইল প্রিভেল, মানে ফান্ডামেন্টাল রাইটস প্রিভেল করে, মানে ফান্ডামেন্টাল রাইটসকে দেওয়া হবে প্রায়োরিটি। ক্লিয়ার? যদি কোনো রকমভাবে কোনো কনফ্লিকশন থাকে কারোর ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ডিপিএসপি, তাহলে ফান্ডামেন্টাল রাইটসকে সুপ্রিম কোর্ট বেশি অগ্রাধিকার দিল কম্পেয়ার টু ডিপিএসপি। ক্লিয়ার? বিকজ ওগুলো জাস্টিসিয়েবল বলা ছিল আগে থেকে। নাম্বার 2 বলছে ডিপিএসপিস হ্যাভ টু রান অ্যাজ সাবসিডিয়ারি অফ ফান্ডামেন্টাল রাইট। ডিপিএসপিটাও ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মতো নয়। ফান্ডামেন্টাল রাইটস আগে, ওটা অগ্রাধিকার বেশি পাবে, এবং ডিপিএসপি তার নিচে নিচে চলবে, মানে সাবসিডিয়ারি হয়ে চলবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট বলছে ফান্ডামেন্টাল রাইটস কুড বি অ্যামেন্ডেড বাই পার্লামেন্ট বাই এনঅ্যাক্টিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে পার্লামেন্ট সংশোধন করতে পারবে, এবং সেক্ষেত্রে পার্লামেন্টকে কী করতে হবে না, সংশোধনী বিল পাস করাতে হবে। যেমন বললাম আমি, পার্লামেন্টে পাস করে প্রেসিডেন্টকে যায়, প্রেসিডেন্ট উইল সাইন, দেন ইট উইল মেক অ্যাক্টস। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? এর ফলে কি হলো, এই যখন কি বল, দেখো আমি বলেছি পার্লামেন্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সবসময় ঝামেলা লেগেই থাকতো। তো তখন পার্লামেন্ট কী করলো, পার্লামেন্ট তখন বুদ্ধি করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে ফেললো। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 1951, ফোর্থ 1955 এবং 17তম 1964। যখনই সুপ্রিম কোর্ট বললো যে ফান্ডামেন্টাল রাইটস তুমি ফান্ডামেন্টাল রাইটসটাকে তুমি অ্যামেন্ড করতে পারো, তখনই কী করলো, পার্লামেন্ট তাকে অ্যামেন্ড করে দিল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলো, ফোর্থ করলো 1955-এ, এবং 17th করলো 1964-এ। ক্লিয়ার? এবার দেখো, এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট একটা কি বলা ছিল না, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট একটা করেছিল জওহরলাল নেহরু, তখন জওহরলাল নেহরু তোমার ছিল, কি বলেছিল না, এইটা কিন্তু এনাক্টেড মানে এটা হয়েছিল তোমার, পাস করা হয়েছিল 10th মে 1951-এ, এবং এটা এনাক্ট হয়েছিল হচ্ছে তোমার 18th জুন 1951-এ। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে একটু, 10ই মে পাস হয়েছিল, আর 18ই জুন এটাকে এনাক্ট করা হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং এটা কি বলছে দেখো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে, এটা বলছে দেখো, প্রোভাইডেড এগেনস্ট অ্যাবিউজ অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আর্টিকেল 19 বলছে, এটার এগেনস্টে করেছিল। অ্যান্ড ভ্যালিডিটি অফ জমিনদারি অ্যাবলিশন লজ অ্যান্ড ক্ল্যারিফাই দ্য রাইট টু ইকুয়ালিটি ডাজ নট বার স্পেশাল প্রভিশনস ফর উইকার সেকশনস। দেখো অনেক সময় আমাদের কিন্তু এখনও দেখো উইকার যারা আছে, যেমন ধরো ওবিসি যারা আছে, তারা কিন্তু স্পেশাল কোটা পায়। তো দে আর স্পেশাল, ওকে, মানে দে আর গিভেন স্পেশাল কোটা ফর এভরিথিং, এডুকেশন বলো, চাকরি বলো, বা যেখানে বলো। তো এটা কিন্তু ইকুয়ালিটির মধ্যে পড়ছে না। ক্লিয়ার? তো এটা জন্য এটা করেছিল। এবং কি করেছিল, এবং যেটা ফ্রিডম অফ স্পিচ, মানে যেটা আর্টিকেল 19, তার জন্য একটা করেছিল। তো এটা একটু মনে রাখবে, আমরা যখন অ্যামেন্ডমেন্টস পড়বো তখন এটা ডিটেলসে বলবো যে হোয়াট অ্যাবাউট দ্য অ্যামেন্ডমেন্টস আর টেলিং। মানে অ্যামেন্ডমেন্টস যখন আমরা পড়বো, একটা পুরো আমাদের সমস্ত অ্যামেন্ডমেন্টসগুলো পড়তে হবে 1 থেকে একদম 103তম, সো এখানে আমাদের জানবো আরও ডিটেলসে। তো এটুকু মনে রাখবে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট একটা 1951-এ হয়েছিল, এবং এটা বলেছিল কি সম্বন্ধে না, প্রোভাইডেড এগেনস্ট অ্যাবিউজ অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ভ্যালিডিটি অফ জমিনদারি সিস্টেম, অ্যান্ড ক্ল্যারিফাইড দ্য রাইট টু ইকুয়ালিটি, অ্যান্ড মানে নট বার স্পেশাল প্রভিশন ফর উইকার সেকশনস। ক্লিয়ার? নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট, এই যে পার্লামেন্ট, আমি আবার বলছি যে সুপ্রিম কোর্টের সঙ্গে কিন্তু পার্লামেন্টের ঝামেলা সবসময় লেগেই আছে। তো আবার কি হলো, যখনই দেখো পার্লামেন্ট যখনই এই অ্যামেন্ডমেন্টসগুলো করে দিল, ফার্স্ট 1951-এ, ফোর্থ 1955-এ, এবং 1964-এ যেটা করা হলো 17th, তো এই যখনই পার্লামেন্ট অ্যামেন্ড করে দিল, তখন না, যখন লাস্ট অ্যামেন্ডমেন্ট করলো 1964, দেখো 17th হয়েছিল, 17th অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 17th অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তারপরেই দেখো সুপ্রিম কোর্ট আবার রেগে গেল। সুপ্রিম কোর্ট কি বললো, সুপ্রিম কোর্ট আবার জাজমেন্ট দিল 1967-এ। কি কেসটা হচ্ছে গোলকনাথ কেস, 1967 গোলকনাথ কেস। এখানে আমরা সুপ্রিম কোর্ট কি বললো, সুপ্রিম কোর্ট বললো যে পার্লামেন্ট ক্যান নট টেক অ্যাওয়ে এনি ফান্ডামেন্টাল রাইটস হুইচ আর স্যাক্রোস্যাঙ্ক্ট ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমার বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, একটা লোকের ইকুয়ালিটি অফ ল, ফ্রিডমের তোমার রাইট, বা রাইট টু স্পিচ, রাইট টু তখন কিন্তু রাইট টু প্রপার্টি ছিল, যেটা আর্টিকেল 31, যেটা এখন নেই, তখন কিন্তু ছিল। তো রাইট টু প্রপার্টি বা রাইট টু স্পিচ, রাইট টু ফ্রিডম, রাইট টু এডুকেশন, এগুলো তখনও হয়নি যদিও। তো এইগুলো যে ফান্ডামেন্টাল রাইটস, এগুলো স্যাক্রোস্যাঙ্ক্ট ইন নেচার, সো দ্য সিটিজেন্স দে ডিজার্ভ ইট। ওকে, তো ফান্ডামেন্টাল রাইটসকে কিছু টেক করতে পারে না পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট বললো তোমাকে। এটা কোন কেসে, গোলকনাথ কেস 1967। আর কি বললো, ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি অ্যামেন্ডেড ফর ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে না। এটা আবার ঝামেলা লেগে গেল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, পার্লামেন্ট এই কথাতে আবার রিয়াক্ট করলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের এগেনস্টে, দিয়ে
কি বললো, বাই এনাক্টিং 24th আর 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তখন কি করলো, পার্লামেন্টকে তো অ্যামেন্ডমেন্টের অধিকার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, তো পার্লামেন্ট ক্যান অ্যামেন্ডেড। যখন গোলকনাথ কেসটা হয়ে গেল তখন কিন্তু আবার পার্লামেন্ট কি করলো না, এই যে গোলকনাথ কেসের এগেনস্টে আবার অ্যামেন্ডমেন্ট করলো, কোনটা 24th আর 25th অ্যামেন্ডমেন্ট। কি বললো, বলছে এই যে 24th অ্যামেন্ডমেন্টটা কি বলছে না, এখানে ডিক্লেয়ার করলো যে পার্লামেন্টে একটা পাওয়ার রয়েছে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করার, মানে টেক অ্যাওয়ে করা বা অ্যাব্রেজ করা, উঠিয়ে নেওয়া, উইথড্র করা, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে প্রয়োগ করে। পার্লামেন্টের একটা পাওয়ার রয়েছে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে উঠিয়ে নেওয়া অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রয়োগ করে, এটা বললো 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এবং 25th একটা নতুন আর্টিকেল জুড়ে দিল, আর্টিকেল 31C। ক্লিয়ার? এই আর্টিকেলটা কি বলছে, তাহলে আমি আবার বলেছি কেসটা কি হলো, গোলকনাথ কেস হলো। গোলকনাথ কেসে কি বলছে, গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট কি বললো, পার্লামেন্টের মানে কোনো অধিকার নেই ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাব্রিজ করে বা টেক অ্যাওয়ে করে নেওয়া ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার জন্য, যেগুলো স্যাক্রোসাইন্ট। আর কি বললো, এর এগেনস্টে আবার পার্লামেন্ট রিয়াক্ট করলো, দিয়ে 24th আর 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জারি করলো। এবং কি করলো, 25th অনুযায়ী বললো যে পার্লামেন্টের পাওয়ার রয়েছে ফান্ডামেন্টাল রাইটসকে মানে তোমার টেক অ্যাওয়ে করা। আর 25th অ্যামেন্ডমেন্টে কী করলো, এটা নিউ আর্টিকেল দিল, সেটা হচ্ছে আর্টিকেল 31C। আমরা 31C কী বলছে আমরা একটু দেখব। দেখো 31C কী বলছে, নো ল which seeks to implement the socialistic DPSP ইন 39B 39, দেখো 39B 39C দুটোই হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, ঠিক আছে। তো এই যে 39B 39C যেটাই তোমার বলুন না কেন, এটা জেনারেলি বলা আছে কি, এটা কি বলা আছে বলো তো, এটা বলা আছে যে কোনো সরকারি জিনিস বা সরকারি ওয়েলথ যাতে অ্যাকোমোডেট কারোর কাছে না হয়, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটাই বলা আছে। যাই হোক, আমরা পরবর্তীকালে পড়বো বা আগেও পড়েছি, দেখে নাও ভিডিওটা, আমি আগে ভিডিও দিয়েছি ওখানে। তো এইখানে বলছে যে এই যে 39B 39C যে তোমার সোশ্যালিস্টিক প্রিন্সিপালসগুলো রয়েছে ডিপিএসপির মধ্যে, এইটার মানে আমি যদি এখানে ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি অ্যাপ্লাই করতে হয়, মানে ধরো আর্টিকেল 19 যদি অ্যাপ্লাই করতে হয় বা আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি যদি অ্যাপ্লাই করতে হয়, তখন কি হবে, নো ল হুইচ সিক্স টু ইমপ্লিমেন্ট সোশ্যালিস্টিক প্রিন্সিপালস বা ডিপিএসপি 39C 39B 39C শ্যাল বি ভয়েড হয়ে যাবে অন দ্য গ্রাউন্ড অফ কন্ট্রাভেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস অফ আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 31। কি বলছে, আর্টিকেল 14 কি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর্টিকেল 19 কি, ফ্রিডম অফ স্পিচ। আর্টিকেল 31টা কি ছিল, রাইট টু প্রপার্টি, এখন যদিও নেই সেটা। তো এই তিনটে আর্টিকেলে যেখানে কোয়েশ্চেন আসবে, সেখানে কিন্তু ডিপিএসপির যে দুটো আর্টিকেল রয়েছে 39B এবং 39C, এইগুলো কোনো কাজেই লাগবে না। কি বলছে আবার বলে দিচ্ছি, এই যে নতুন আর্টিকেল দিল 31C আর্টিকেল 25th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী পার্লামেন্ট যেটা করলো, সেই অনুযায়ী কি বলছে, একটা বলছে যে যেখানে যেখানে আর্টিকেল 14, আর্টিকেল 19 এবং আর্টিকেল 31 আসবে, সেখানে ডিপিএসপির 39B 39C কাজ করবে না। ক্লিয়ার? আর কি বললো, আর বললো যে কোনো লই যার মধ্যে একটা ডিক্লারেশন থাকবে এরকমের কোনো পলিসি বা ডিপিএসপি যেগুলোকে ইমপ্লিমেন্ট করা বা যেরকমভাবে করা, সেইটা কিন্তু পার্লামেন্টের যে কোনো কাজকর্ম সেটা কিন্তু কোনো কোর্টে কোয়েশ্চেন করা যাবে না। এই যে বলেছে দেখো, শ্যাল নট বি কোয়েশ্চেন্ড ইন এনি কোর্ট। কি বলছে, নো ল কন্টেনিং আ ডিক্লারেশন ফর গিভিং এফেক্ট টু সাচ পলিসি শ্যাল বি কোয়েশ্চেন্ড ইন এনি কোর্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ডাজ নট গিভ এফেক্ট টু সাচ পলিসি। তো এই যে 31C 25th অ্যামেন্ডমেন্টের উপরে প্রয়োগ করলো, এটা এই দুটো বলছে। আবার বলেছে কি বলছে যেখানে যেখানে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 31 আসবে, সেখানে ডিপিএসপি 39B 39C কাজ করবে না। ক্লিয়ার? আর কি বলছে, এই যে চেঞ্জগুলো হবে বা যে কোনো ল যদি ডিপিএসপি যদি অ্যাপ্লাই করে বা পার্লামেন্ট যদি কোনো কাজকর্ম করে, অ্যামেন্ডমেন্ট করে, সেটা কিন্তু পার্লামেন্টের কাজকর্মটা কোনো কোর্টে কোয়েশ্চেন করা যাবে না, এটা বললো। দিয়ে কী করলো, সুপ্রিম কোর্ট আবার রেগে গেল। কী করলো, কেশবানন্দ ভারতী কেস করলো। কি কেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব পরীক্ষা অনেকবার এসছে, কত সালে হয়েছিল, কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1973 হয়। ওকে, 1973 হয় কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস। এটা সংক্ষেপে আমরা কেশবানন্দ ভারতী কেসই বলি, 1973। তো এটা কি বললো আবার, বললো সুপ্রিম কোর্ট আবার যে বললো যে এইটা ঠিক আছে, ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, তুমি যখন বলেছো, পার্লামেন্ট যখন বলেছে যে যখন যেখানে যেখানে 14, 19, 31 আসবে, সেখানে এই দুটো কাজ করবে না, ইট ইজ ওকে, কারেক্ট। বাট এই যে কোর্টে কোয়েশ্চেন করা যাবে না,
এটা কেন সুপ্রিম কোর্টে রয়ে গেল, বা বিকজ সুপ্রিম কোর্ট নিজেই কোর্ট, তো কোর্টে পার্লামেন্টের কোনো কাজকর্ম যে সুপ্রিম কোর্টে কোনো কোয়েশ্চেন করা যাবে না, এটাতে সুপ্রিম কোর্ট বললো না, এটা তো হয় মানা যাবে না। ইট ইজ নট কারেক্ট। তুমি কাজকর্ম করবে যা খুশি করে, বাট সুপ্রিম কোর্ট কিছু কাজ করতে বা তোমার কিছু কোয়েশ্চেন করতে পারবে না, ইট ইজ নট কারেক্ট। তোমার ফার্স্টটা ঠিক আছে, আমি মানলাম, সুপ্রিম কোর্ট যে বললো ইট ইজ ওকে, ফার্স্ট ওয়ান ইজ ওকে, আমি মানলাম, বাট সেকেন্ড ওয়ান কোনো কোয়েশ্চেন করতে পারবো না সুপ্রিম কোর্ট বা এনি কোর্ট, এটা কিন্তু মানতে পারলাম না। ক্লিয়ার? তো কি বলতে দেখো, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড দ্য সেকেন্ড প্রভিশন অফ দ্য অ্যাবাভ 31C ইজ আনকনস্টিটিউশনাল। এইটা কিন্তু সেকেন্ড প্রভিশনটা কিন্তু বললো এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড অ্যাজ জুডিশিয়াল রিভিউ ইজ দ্য বেসিক ফিচার। দেখো আমাদের কিন্তু সংবিধানে বলাই আছে যে জুডিশিয়াল রিভিউ মানে কোর্টের ব্যাপার স্যাপার কিন্তু ফান্ডামেন্টাল বেসিক ফিচার, এটা মানতেই হবে সবাইকে, বিকজ ইট ইজ বেসিক ফিচার। কিন্তু পার্লামেন্ট বললো কি না মানা যাবে না, কোনো কোয়েশ্চেন করতে পারে না, তো এটা বললো সুপ্রিম কোর্ট বললো না, এটা তো মানা যাবে না। তো ইন দ্য কেশবন্ত ভারতী কেস কী বললো, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল যে তোমার এটা ঠিক আছে, বাট এটা অসাংবিধানিক। ক্লিয়ার? আমি নেক্সট যাচ্ছি। দেখো এরপরে কি হলো, এরপরে আবার আবার এই 42nd অ্যামেন্ডমেন্ট এলো পার্লামেন্টে, দিয়ে পার্লামেন্ট কি বললো, যে পার্লামেন্ট বললো যে অ্যাকর্ডেড লিগ্যাল প্রাইমেসি অ্যান্ড সুপ্রিমেসি অফ ডিপিএসপি ওভার ফান্ডামেন্টাল রাইটস কনফার্ড বাই আর্টিকেল 14 1931। তো কি বলতে দেখো 42nd অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল, এটা 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976-এ। তো 1976 যখন তোমার 42nd বা 42তম, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এখানে অনেক কিছু যোগ হয়েছিল, ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বলা হয় মিনি কনস্টিটিউশন, মনে রাখবেন 42nd অ্যামেন্ডমেন্টটাকে। যাই তাহলে এখানে কি করা হলো, এখানে পার্লামেন্ট বললো কি, পার্লামেন্টে যে বললো যে আমাদের অবশ্যই ঠিক আছে ডিপিএসপি মানে তোমার এখানে উল্টো বলা হলো 42nd অ্যামেন্ডমেন্টে কি বলা হলো, দি অ্যাকর্ডেড লিগ্যাল প্রাইমেসি অ্যান্ড সুপ্রিমেসি অফ ডিপিএসপি ওভার ফান্ডামেন্টাল রাইটস। মানে যেটা এখানে বলা হলো আগেরটাতে যেটা বললো যে আর্টিকেল তোমার এটাতে যেটা বললো না, এই যে দেখো এটাতে যেটা বললো যে আর্টিকেল 14 19 31-এর উপরে এটা কাজ করবে না। এইটা মানে তখন ছিল অনলি দুটো আর্টিকেল 39B 39C, কিন্তু এখানে কি বলছে, যে এখানে বলছে যে পুরোটাই, দেখো এখানে কি বলছে যে পুরো ডিপিএসপিটাই কিন্তু সুপ্রিমেসি পাবে ওভার দিস অ্যান্ড দিস আর্টিকেলস। মানে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 14 আর্টিকেল 19 আর্টিকেল 31 যেখানে যেখানে কাজে মানে যেখানে যেখানে কোয়েশ্চেন্স হবে সেখানের উপর শুধুমাত্র 39B বা সি নয়, পুরো ডিপিএসপিটাই সুপ্রিমেসি পাবে, এটা বলে দিল 42nd অ্যামেন্ডমেন্টে। এরপরে আবার সুপ্রিম কোর্ট রেগে গেল। সুপ্রিম কোর্ট তখন কী করলো, মিনার্ভা মিল কেস করলো 1980। দেখো কন্টিনিউ কিন্তু দ্বন্দ্ব যখন চলেই আসছে, হু ইজ সুপিরিয়ার, পার্লামেন্ট আর সুপ্রিম কোর্ট। দেখো আমি আগেও বলেছি এর সঙ্গে এর ঝামেলা কিন্তু সবসময় এখনও লেগে আছে বর্তমান অবস্থাতেও। যাই হোক, সুপ্রিম কোর্ট আবার মিনার্ভা মিল কেস করলো কবে, 1980 সালে। কি বললো মিনার্ভা মিল কেসে, মিনার্ভা মিল কেসে বললো যে ডিপিএসপিটাকে আবার বলে দেওয়া হলো না, ডিপিএসপিটা কিন্তু সাবঅর্ডিনেট টু ফান্ডামেন্টাল রাইটস, আর ফান্ডামেন্টাল রাইটসটাই অগ্রাধিকার পাবে, নট ডিপিএসপি। ক্লিয়ার? যেটা এখানে বলেছিল যে সমস্ত ডিপিএসপিটাই সুপ্রিমেসি পাবে ওভার ফান্ডামেন্টাল রাইটস এই আর্টিকেল, কিন্তু ওখানে বলে দিল না, ডিপিএসপিস ওয়ার মেড সাবঅর্ডিনেট টু ফান্ডামেন্টাল রাইটস বাট আর্টিকেল 14 and 19 ওয়ার অ্যাকসেপ্টেড অ্যাজ সাবঅর্ডিনেট টু ডিপিএসপি ইন আর্টিকেল 39B, যেটা আগে ছিল ওটাই করে দেওয়া হলো আগে, যে ডিপিএসপিটাই হচ্ছে সাবঅর্ডিনেট টু ফান্ডামেন্টাল রাইটস। এবং যেটা তুমি বলেছো মানছি যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 সেটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম, যে না সেখানে যেখানে 39C আসবে সবগুলো কিন্তু নয়, এখানে আমি বলবো সবগুলো হবে সেরকম কিন্তু নয়, অনলি 39B 39C যেখানে যেখানে আসবে সেখানে সেখানে আর্টিকেল 14 19 কাজ করবে না, এটাই আমাদের বলে দেওয়া হলো। ক্লিয়ার? আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় যে এই যে রাইট টু প্রপার্টি এইটা কবে উইথড্র করা হয়েছিল, মনে রাখবে এটা 1978। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট টু প্রপার্টি কিন্তু এখন নেই, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট ছিল আমাদের আগে, কিন্তু এই যে আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি এটা উঠিয়ে নেওয়া হয়েছিল মনে রাখবে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 44তম সংশোধনী বিলে, সেটা হচ্ছে 1978 সালে, 1978 1978 সালে মনে রাখবে, ঠিক আছে। 42nd অ্যামেন্ডমেন্ট হয় 1976-এ মনে রাখবে, আর মনে রাখবে এইটাকে করা হয়েছে 1978, 44th অ্যামেন্ডমেন্ট হয় 1978-এ, ঠিক আছে। আর এটা কি বলেছে দেখো, সুপ্রিম কোর্ট অলসো ডিক্লেয়ার্ড দ্যাট দ্য কনস্টিটিউশন ইজ দ্য bedrock of balance between fundamental rights and DPSP. They together constitute the core of commitment of social revolution. আমাদের যেমন ডিপিএসপি দরকার সেরকমই ফান্ডামেন্টাল দরকার, এবং উই হ্যাভ টু মেক আ ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, দে টুগেদার মেক আ রিভলিউশন। ঠিক আছে? ক্লিয়ার?
লাস্ট আমাদের স্লাইড আছে কি বলছে দেখো, সুপ্রিম কোর্ট এখনো অবধি কি যেটা আমাদের তোমার এখানে যেটা লাস্ট দিল না মিনার্ভা মিল্কেস, এই যে এক মিনিট, হ্যাঁ এই যেটা যেটা আমাদের দিল দেখো, সরি যেটা আমাদের দিল দেখো, এই যে মিনার্ভা মিল্কেস, এই যে মিনার্ভা মিল্কেস যেটা দিল লাস্ট ডিসিশন অফ সুপ্রিম কোর্ট, যে ফান্ডামেন্টাল রাইটসটা অগ্রাধিকার পাবে, ডিপিএসপি পাবে না, কিন্তু 14-19টা যেখানে কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু 39B আর 39C কিন্তু অগ্রাধিকার পাবে। এটা ঠিক আছে। এর ফলে কি হলো দেখো, সেখান থেকে চলে আসছে আজও অবধি, এখনও অবধি প্রেজেন্ট সিচুয়েশন ইজ দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস এনজয় সুপ্রিমেসি ওভার ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু আজ অবধি এটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়, ডিপিএসপিকে কিন্তু দেওয়া হয় না, মানে অ্যাকর্ডিং টু মিনার্ভা মিল্কেস লাস্ট, এখন 1980-তে যখন মিনার্ভা মিল্কেস তখন থেকে, ঠিক আছে। এবার কী হচ্ছে, ইয়েট দিস ডাজ নট মিন ডিপিএসপি ক্যান নট বি ইমপ্লিমেন্ট, ডিপিএসপি তাকে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, অবভিয়াসলি পারি। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস ফর ইমপ্লিমেন্টিং ডিপিএসপি সো লং দ্য অ্যামেন্ডমেন্ট ডাজ নট ড্যামেজ দ্য ডেস্ট্রয় অফ বেসিক স্ট্রাকচার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম which was introduced in Minerva Mill case 1980। এই মিনার্ভা মিল কেসে 1980-তে তোমার এই নতুন টার্মটাকে উইথড্র করা হলো, বেসিক স্ট্রাকচার, উইচ ইজ বেসিক স্ট্রাকচার না। দেখো ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু একদম মানুষের নিড বোঝে, যেমন রাইট টু ইকুয়ালিটি, রাইট অফ ফ্রিডম, রাইট টু এডুকেশন, রাইট টু প্রপার্টি, এগুলো তোমার বলছিল। তো এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, বা ধরো ফ্যাটার্নিটি, সোভারেনিটি, সেকুলারিজম, এগুলো সব বেশি, মানে এইগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি ডিপিএসপিটাকে পার্লামেন্ট চাইলে ডিপিএসপিটাকে ইমপ্লিমেন্ট করতেই পারে, ঠিক আছে। কি বললো, ফান্ডামেন্টাল রাইটসটা অগ্রাধিকার পাবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করতে পারবে। ডিপিএসপি ক্যান অলসো বি ইমপ্লিমেন্টেড, বাট সেক্ষেত্রে কী করতে হবে, পার্লামেন্টকে অ্যামেন্ড করতে হবে মানে অ্যাকর্ডিং টু আর্টিকেল 368। এবং এই অ্যামেন্ড করার পরে দেখতে হবে যে পার্লামেন্ট যেন এমনভাবে অ্যামেন্ড করে যাতে করে সংবিধানের বেসিক স্ট্রাকচার নষ্ট না হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আজকের ডিপিএসপিটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তীকালে এর নেক্সট আমরা ভিডিও দেবো, সেখানে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলো পড়বো। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি আবারও বলছি, ইফ ইউ ডিড নট সি দ্য প্রিভিয়াস ভিডিওস আই উইল গিভ দ্য লিঙ্ক, ওকে, ইউ প্লিজ গো টু দ্য লিঙ্ক অ্যান্ড সি দ্য প্রিভিয়াস ভিডিওস অলসো। এটা করলে কি হবে, তোমাদের একটা পুরোপুরি কনসেপ্ট তৈরি হবে, এবং এই একটা ভিডিও দেখে তুমি কিছু বুঝতে পারবে না। সো ইফ ইউ ডিড নট ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিওস আই উইল রিকোয়েস্ট ইউ টু সি অল দ্য ভিডিওস, ওকে। আর আমার পাশাপাশি ইকোনমিরও ক্লাস চলছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান সি দ্য ইকোনমিক ক্লাস অলসো। হিস্ট্রি কিছু আমি জাস্ট শুরু করেছি, টাইম লাইন্সগুলো, আর এমসিকিউ দেখবে আমার পুরো তোমার দেখবে প্লেলিস্ট করা আছে, okay. You can go to my channel, you can see the several playlists are there, okay, different playlists for different subjects and MCQs, okay. You go and find the videos, clear? Okay, thank you so much.